সব চোখ খুলল। রক্তিম দুটো চোখ, প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলায় স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা 5 জন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম, তাই বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না। দেহের সৎক্ষতি হবে না, তাই এখানে সর্বেশ্বর জানাকে? কেন মশাই, আমি সর্বেশ্বর জানা। আপনার প্রয়োজন কি? ও আপনি, আপনার জন্য আদালত থেকে সমন এসেছে। কি? দাদা একটু জল খাওয়াতে পারেন? লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? হ্যাঁ। অনেক জল পাবেন সেখানে, পেট পুরে চুমুক দিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে? অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না, মানে দাঁড়াতে সাহস হলো না। কিছুই বলা যায় না, দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে কেউ টের পাবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়, লোকজন খেপে উঠে আদমরা করে দেয়। একবারও ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এই গায়ে আর ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। দাদা, খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? কি চাই বলুন কর্তামশাই? মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু দুধ বা কলা? আগে না, ও সব এখানে পাবেন না। ও আচ্ছা, যা আছে তাই দিন। নিরুপায় হয়ে মুড়ি আর পাটালি নিয়ে কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম। 2-1 গাল মুখে দিয়ে বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত 1 সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো হয় আমি জানতাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখানে রাত কাটাবার জায়গা আছে? মানে এই দোকানটার একপাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। এই নিন দাদা পয়সা। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার উপর কোর্টের নাম খোদাই করা। না মশাই, থাকার জায়গা হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন কোথায় যাই? এই বেলায় স্টেশনের দিকে রওনা হয়ে পড়েন। কতটা আর পথ? কলকাতা যাবার শেষ গাড়ি 10:32-এ, সেটা মনে হয় 80 পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত আমি সরে যাই। বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো, কতটা আর পথ? যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টাই লাগতে পারে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরেই অন্ধকার ঘন হয়ে এলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা কোথাও নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে তো খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, বাঁশের সেতুর কাজ বরাবর। আর কোনো সন্দেহ রইল না, পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়?
লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। একবার, দুবার, তিনবার। আমি পথ হারিয়ে ফেলেছি। চিৎকারে কোনো ফল হলো না। আমাকে সাহায্য করো। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলেও সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে। জায়গাটা মোটেই নিরাপদ নয়। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে, কিংবা গ্রামের নিশানা। হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো। বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম, নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের অন্তত জিজ্ঞাসা করলে পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতে আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম। অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বই নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু, এমন অপবাদ কেউ দিতে পারবে না। কিন্তু আমার মনে হলো শ্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একরকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এক ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই। কিন্তু এরকম 4 জনই অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমার চোখেরই ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো। কিন্তু এইভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলেও তো বিপদ। তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত সুর। দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবারও সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশে। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে। বড় বড় বৃষ্টির ফলা পড়ছে, সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপেই ছুটতে আরম্ভ করলাম। জানি না, বোধহয়
আধ মাইলেরও বেশি একটানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ হঠাৎ আরেকবার বিদ্যুৎ চমকাতে দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে 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 ভগবানকে ধন্যবাদ জানালাম। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতেই বুঝলাম চালা ঘর নয়, শুধু চালা। 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধ হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচানোর জন্যই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে, সারি দিয়ে, এক চেহারা। এমনকি দাড়ি গোফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই 4 জনে একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাস। লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিশ্চিত হলাম এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বীভৎস হাসি। কোনো রকম নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আমরা যেখানে যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে। মাঝে মধ্যে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে যেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা। মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখি চিৎকার করে উঠলাম। একেবারে একই মুখ, কোপ, দাড়ি, চুল, গরম, কোথাও কোনো প্রভেদ নেই। এমনকি বসন্তের দাগও। 2 হাতে 2টো চোখ রোগড়ে নিলাম। এও কি সম্ভব? সব আর 4 জন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তি যেন ক্রমে লোপ পেতে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল। রক্তিম 2টো চোখ। প্রথমে 2টো ঠোঁট কেঁপে কেঁপে উঠল। তারপর ক্ষণক্ষণে গলায় স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা 5 জন একই লোক। কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম, তাই বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না। দেহের সৎক্ষতি হবে না, তাই নিজের দেহ থেকে 4 জন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধিবার করলাম বলে তো? তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি।
পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম চালা ঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকের পথ কর্তা। হ্যাঁ, এই জায়গার নাম কি? এটাকে বলে পাঁচমুন্ডির আসর। কি? পাঁচমুন্ডির আসর? হ্যাঁ গো কর্তা, এক রকমের 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি কর্তা বামুন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেক কি বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গা থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে পাঁচমুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ একথলে আকবরী মোহরও দেয়, তবুও আমি ও পথে আর জীবনেও যাব না।